নমস্কার। রোজ রোজ শুনি ভগবানের বাণী এই সমবেত সংক্ষিপ্ত অনুধ্যানের 695তম পর্বে আপনাদের স্বাগত জানাই। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি বিরজানন্দ মহারাজের জীবনের কিছু স্মরণীয় ঘটনা। মায়াবতী আশ্রম প্রতিষ্ঠার কয়েক মাসের মধ্যে গ্রামবাসীরা অসুখ বিসুখ হলে বিরজানন্দ মহারাজের কাছে আসতেন ওষুধের জন্যে। এই কাজই পরে ডাক্তারখানা ও হাসপাতালের রূপ নিয়েছিল। মাদার সেভিয়ার ও মহারাজ বেলুড় মঠে নবনির্মিত গেস্ট হাউসে কিছুদিন ছিলেন। এই সময় স্বামীজির মেজ ভাই মহেন্দ্রনাথ দত্ত, যার সঙ্গে মহারাজের অনেক দিনের সখ্যতা ছিল, তিনি 1 এপ্রিল একটা গিফট পাঠিয়েছিলেন মহারাজকে। কিন্তু কালীকৃষ্ণ মহারাজ সেই প্যাকেট খুলেছিলেন 2 এপ্রিল। দেখলেন তাতে আরশোলায় ভরা, অর্থাৎ মহেন্দ্রনাথ দত্ত তাকে এপ্রিল ফুল করেছেন। শ্যামলাতালের চ্যারিটেবল ডিসপেন্সারির জন্যে এই সময় মহারাজ কলকাতায় ফান্ড কালেকশন করেছিলেন। কোনো সাধু মায়াবতী গেলেই শ্যামলাতালে 2-1 দিন থেকে যেতেন। বিরজানন্দ মহারাজ সবাইকে নিজে হাতে রান্না করে খাওয়াতেন। তার আতিথেয়তায় সবাই মুগ্ধ হতেন। স্বামীজির জীবনীর 4র্থ ভাগ প্রকাশিত হলো। শ্যামলাতালে দাতব্য চিকিৎসালয়, হাসপাতালও গড়ে উঠল। 1926 সালের এপ্রিল মাসে সংঘের মহাসম্মেলনে আমন্ত্রিত হয়ে তিনি বেলুড়ে গেলেন। সেই সময় শরৎ মহারাজ 12 জন কর্মঠ সাধুকে নিয়ে একটি ওয়ার্কিং কমিটি গঠন করেছিলেন। কালীকৃষ্ণ মহারাজ হয়েছিলেন সেই কমিটির সেক্রেটারি। স্বামী শুদ্ধানন্দ এবার সংঘের নতুন সেক্রেটারি হলেন। এই সময় কালীকৃষ্ণ মহারাজ তার স্থির বুদ্ধি ও সহিষ্ণুতার সাহায্যে শুদ্ধানন্দজিকে অনেক ব্যাপারে সাহায্য করেছেন। অনেক মামলা মোকদ্দমা সংক্রান্ত ঝামেলা তিনি মিটিয়েছেন। বিরজানন্দজিকে বাগবাজার মঠ ও নিবেদিতা বিদ্যালয়ের পরিচালনার ভার দেওয়া হয়েছিল। শুদ্ধানন্দজি অসুস্থ হলে তাকে অস্থায়ী সেক্রেটারির গুরুদায়িত্ব পালন করতে হয়েছিল। এর মধ্যে মাদার সেভিয়ারের মহাপ্রয়াণের খবর ইংল্যান্ড থেকে এসে পৌঁছলে তিনি শ্যামলাতালে গিয়ে মাদারের স্মৃতির উদ্দেশ্যে একটি স্মরণ সভার আয়োজন করেছিলেন। অনেক দিন আগে তিনি হিমালয়ের এই শ্যামল অরণ্যে একটি শান্তির নিলয় গড়ে তুলেছিলেন। এখানে থেকে পাহাড়ি মানুষের সুখ দুঃখের সঙ্গে একাত্ম হয়ে গিয়েছিলেন। সেই মহীয়সী নারীকে পাহাড়িরা কখনো ভুলতে পারবেন না। শুদ্ধানন্দজির অসুস্থতায় বিরজানন্দ মহারাজ হলেন রামকৃষ্ণ মঠ মিশনের সেক্রেটারি। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের শতবার্ষিকী উৎসব সারা দেশ ও বিদেশে মহাসমারোহে পালিত হলো। তারপর বিরজানন্দ মহারাজ কিছুদিন বিশ্রাম নিতে শ্যামলাতালে গিয়েছিলেন। তিনি ফিরে এলে রামকৃষ্ণ সংঘের তৎকালীন প্রেসিডেন্ট বিজ্ঞানানন্দজি তাকে তাগাদা দিচ্ছিলেন বেলুড় মঠের নতুন মন্দিরের কাজ তাড়াতাড়ি শেষ করার জন্যে। 14 জানুয়ারি 1938 সালে মকর সংক্রান্তির দিন নবনির্মিত মন্দির ও ঠাকুরের মর্মর মূর্তি প্রতিষ্ঠিত হল। বিজ্ঞান মহারাজের তিরোধানের পর শুদ্ধানন্দজি প্রেসিডেন্ট ও বিরজানন্দজি ভাইস প্রেসিডেন্ট হয়েছিলেন। শুদ্ধানন্দ মহারাজের লীলা সংবরণের পর বিরজানন্দজি হয়েছিলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সংঘ অধ্যক্ষ। প্রথম দিনের ডায়েরিতে তিনি লিখেছিলেন, মে ঠাকুর মেক মি অ্যান ইনস্ট্রুমেন্ট ইন হিজ হ্যান্ডস অ্যান্ড গাইড অ্যান্ড ওয়াক থ্রু মি। আমি যেন ঠাকুরের হাতের যন্ত্র হয়ে তার কাজ করতে পারি, তিনি যেন আমায় গাইড করেন। মহারাজ যখনই কোনো কেন্দ্রে পরিদর্শনে গিয়েছেন, তিনি দেখেছেন নিষ্কামভাবে
নরনারায়ণ সেবা হচ্ছে কি না, এবং প্রতিটি সাধুকর্মীর আধ্যাত্মিক প্রদীপটি তিনি প্রজ্বলিত করেছেন। বহু মানুষকে দীক্ষাদান করেছেন। ভক্তদের কাছে তিনি ছিলেন স্নেহশীল পিতা। করিমগঞ্জের এক মহিলা, তার অনেক দিনের আশা মহারাজের কাছে তিনি দীক্ষা নেবেন, কিন্তু তিনি চলত শক্তিহীন। মহারাজ নিজে তার বাড়ি গিয়ে এই মৃত্যুপথগামিনীকে আশীর্বাদ করেছিলেন এবং মহামন্ত্র দান করেছিলেন। এরপরে আর কয়েকদিন ভদ্রমহিলা জীবিতা ছিলেন। গভীর পরিতৃপ্তি নিয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন মহারাজের কৃপায়। যখনই ভক্তরা বিপদগ্রস্ত হতেন, তাদের জীবনে কোনো সমস্যা আসত, মহারাজের কাছ থেকে গাইডেন্স চাইতেন চিঠির মাধ্যমে। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি এসব চিঠির উত্তর দিয়েছিলেন। তার রচিত বহুমূল্য গ্রন্থ পরমার্থ প্রসঙ্গ বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে। এই বীর সৈনিক সন্ন্যাসীর জীবনদীপ নির্বাপিত হয়েছিল 30শে মে 1951। নমস্কার।